ইফাদের অনুমতি না নিয়েই বান্ধবীদের সাথে শহরের বাইরে বেড়াতে যাওয়ায় ঋতুকে খুব ঝেড়েছে ইফাত। এ নিয়ে কথা কাটাকাটি শুরু হলেও শেষ হলো ইফাত দেশে না ফেরার কাহিনীতেই। দুজনের কেউই কম যায় না। ইফাত বলেছে সে ঋতুকে নিজের কাছে নিয়ে আসবে, কিন্তু এতেও ঋতু নাসার বান্দা। সে সবাইকে ছেড়ে কিছুতেই যাবে না। এসব নিয়ে বাকবিতণ্ডতার জের ধরে ঋতু ফোন কেটে দিয়েছে। ইফাতও রাগ করে আর কল ব্যাক করলো না। এই মেয়ে ইদারিং ওর কথা শুনছেই না, বড্ড অবাধ্য হয়ে গেছে। ওর অবাধ্যতার লাগাম টানার সময় এসে গেছে। পরপর দুদিন রাগ ভুলে ঋতু নিজেই ইফাতকে ফোন করলো। ইফাত ধরলো, তবে খুব ব্যস্ততা দেখালো, যার জন্য ঋতুর রাগ আরো বেড়ে গেল। তাই ওকে বিরক্ত করবে না বলেই ঠিক করলো। দীর্ঘশ্বাস ফেললো সন্তর্পণে। ইফাতের এমন ব্যবহার বাড়ির ছোটদের সাথে শেয়ার করার পর রফিরা ওকে খুব বোঝালো। তো বিগলিত স্বরে বলল, ভাইয়া আপনাকে সারপ্রাইজ দিবে ভাবি, এই জন্য এরকম করছে। ঋতুর কপাল কুঁচকে গেল। কিসের সারপ্রাইজ? গতবারের কথা মনে নাই? আপনাদের মধ্যে যোগাযোগ নাই, হঠাৎ একদিন ভাইয়া আইসা হাজির। এইবারেও তেমন কিছুই হবে। শুনে বক্র গলায় ঋতু বলল, তোমাদের ভাইয়া পাল্টে গেছে অনেক, আমাকে আর ভালোবাসে না, আগের মতো সময় দেয় না, সারাক্ষণ ব্যস্ততা দেখায়, ভণ্ড লোক। রুফি প্রতিবাদ করলো, এভাবে বলো না ভাবি, ভাইয়া তোমাকে কত ভালোবাসে আর তুমি তাকে ভণ্ড বলছো? দিস ইজ নট ফেয়ার। নাবিলও তাল মেলালো। এক্স্যাক্টলি, ভাইয়ার ভালোবাসা কত গভীর তা স্বচক্ষে দেখেছি আমরা। কিভাবে রাত দিন তোমাকে চোখে হারাতো, জ্বর বাঁধাতো। ইস কি রোমান্টিক। নাবিলা এমন ভাবে বলল যে ঋতু লজ্জায় লাল হয়ে গেল। তবে নিজের নার্ভাসনেস কাটাতে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, সব মিথ্যে। অমি আত্মবিশ্বাসের সুরে বলে, ভাইয়া একটা না একটা কিছু তো চমক দিবেই, দেখা নিয়েন ভাবি। এই অমির কথা বাসি হইলেও ফলে। ঋতু অভিমান নিয়ে বলল, চাই না আমার চমক, চেনা আছে এই লোককে, শুধু ঝগড়া করতে জানে। আমিও এবার আর গলছি না। কথাটা বলে ঋতু উদাসী ভঙ্গিতে বসে রইল। রফিরা সবাই নিজেদের মুখ চাওয়াচাই করলো। ঋতুকে অনেক কিছুই বলে বুঝিয়ে দিল, কিন্তু বিরহ যন্ত্রণায় দগ্ধ ঋতুকে ওদের কোনো সান্ত্বনার সুর ও হৃদয় ছুঁতে পারলো না। ঋতুর মতে এই পাষণ্ড লোকটা কচুর ডাটি ছাড়া অন্য কোনো সারপ্রাইজ দিতেই পারবে না। ওর কথা শুনে সবাই খুব হাসলো। রাত গভীর হয়েছে। ঋতু বিছানায় শুয়ে একটা বই পড়ছিল। ঘুমো ঘুমো ভাব চোখে। বই রেখে ঋতু ঘুমানোর প্রস্তুতি নিবে, এমন সময় ফোনটা শব্দ করে বেজে ওঠে। উৎসুক ভঙ্গিতে ঋতু ফোন হাতে নিল ঠিকই, তবে নাম্বারটা চেক করলো না। ভেবেই নিল ইফাদের ফোন। হলো তাই। পরশু রাতে শেষ কথা হয়েছিল। এরপর ঋতু অভিমান করে আর ফোন দেয়নি। এবার ইফাদ নিজ থেকে কল দেয়। ঋতুর ভাব বেড়ে গেল খানিকটা। ধীরে সুস্থে কল রিসিভ করে বলল, হ্যালো। ওপাশ থেকে ইফাদের বলতে দেরি নেই, আমার মিষ্টি বউ, কি করছো তুমি? ইফাদের কথা শুনে ঋতু থতমত খেলো। এত সহজভাবে কথা বলছে যেন কিছুই হয়নি ওদের মধ্যে। ঋতু বিস্মিত গলায় বলল, নাক ডেকে ঘুমাচ্ছি, আর খবরদার এসব আদিক্ষেতে আমাকে দেখাবেন না। ইফাত পাত্তা দিল না ওর কথায়। কেন ভালো লাগছে না শুনতে? ঋতু ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনার সাথে আমার ঝগড়া হয়েছে, আপনি আমাকে বকেছেন, এখনো আমার রাগ কমেনি। আমার রাগ না ভেঙে এভাবে কথা বলবেন না, সাবধান। ইফাত এবারও যেন ওর কথা কানেই তুললো না, বলল, কিন্তু আমার যে রাগ ভাঙাতে ইচ্ছে করছে না। ঋতুর গাল রক্তিম হলো। রেগে ফোন কেটে দিতে যাবে, তখনই ইফাত বলল, নো নো, একদম ফোন কাটবে না। ঋতু কটমট করে বলল, তাহলে কি করব? চুমু খাবে, একটা টাইট হাত করবে। রাখুন তো, পাগলে পেয়েছে আপনাকে। ইফাত ঠোঁট চেপে হাসে, বলে, জান। ঋতু কেমন ঘুরে পড়ে গেল। অস্পষ্ট স্বরে বলল, রেগে আছো? আছি। ইফাত তোষামোদি কণ্ঠে বলল, 100 চুমু তোমার কপালে, প্লিজ রাগ কমাও। ইফাত শব্দ করে যেন অদৃশ্য চুমু ছুড়ল। ঋতুর রাগ পড়ে গেল, বলল, কমিয়েছি। তোমার ঘরের দরজাটা একবার খুলবে? ঋতু বিস্মিত হলো। কেন? একটা সারপ্রাইজ আছে। দরজার বাইরে? হ্যাঁ। ঋতুর খটকা লাগলো। ইফাতও দরজা খুলতে বলছে, কিন্তু দরজার বাইরে থেকে চাপা হাসি শব্দ আসছে কেন? মনে হচ্ছে কেউ ওখানে দাঁড়িয়ে আছে, ফিসফিস করে কথাও বলছে। মানে কি? ঋতু ঢোক গিলল। বাড়ির মানুষ ঘুমে, তাহলে বাইরে কে? চোর ডাকাত নয় তো?
ঋতু চুপ করে শোনার চেষ্টা করতেই ফোনের ওপাশ থেকে ইফাত অধৈর্য গলায় আবারও তাড়া দিল। এত দেরি কেন? প্লিজ খোলো। ঋতুর কিছুই বোধগম্য হলো না। কি এমন সারপ্রাইজ যার জন্য দরজা খুলতে হবে এত রাতে, তাও বাড়ির সবাই ঘুমিয়ে যাওয়ার পর? প্রথমে মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিল না, কিন্তু 2 সেকেন্ড যেতেই ও আধশোয়া অবস্থা থেকে তড়াক করে লাফিয়ে ওঠে, আমতা আমতা করে বলে, আপনি? ইফাত হাসি আটকাতে না পেরে বলল। এবার তো খুলো, আমার পা দুটো তো গেল, সত্যি বলছি। ঋতু কথা বলা ভুলে গেল প্রায়, স্তব্ধ ভঙ্গিতে বসে রইল খাটের কিনারে, হৃৎপিণ্ডে হাতুড়ি বাজছে। দরজায় টোকা পড়ল এবার। ঋতু কি করবে বুঝতে পারল না। ইফাত এসেছে সত্যি। উত্তেজনা খুশিতে কাদো কাদো হয়ে গেল ওর মুখ। ওর পরনে ঢোলা পাজামা আর ইফাদের একটা ঢোলা শার্ট। এই বেশে সে কি করে দরজা খুলতে যাবে? ভাবলো একবার চট করে কাপড় পাল্টে নিবে, কিন্তু সেই সুযোগটুকুও তো ইফাত ওকে দিল না। এক নাগারে হাতুড়ি পেটা করেই যাচ্ছে দরজায়। ঋতু পরিমরি করে কোনো মতে ওড়না নিয়ে আপাদ মস্তক ঠেকে দিয়ে দুরু দুরু মনে দরজা পুরোপুরি না খুলে বাইরে উকি দিল। আর দেখলো লম্বা চওড়া শরীরটা নিয়েই ইফাত দরজার দুপাশে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ঝকঝকে ফর্সা চেহারায় ক্লান্তি মিশে আছে, আর ওর চোখ দুটো দরজায় ফাঁক দিয়ে ঠিক ওর দিকেই চেয়ে আছে আর হাসছে। হৃদয়ের বুকে ঢিপ ঢিপ গাঢ় হলো, ঘুরে পড়ে গেল। দরজার ফাঁকটুকু দিয়ে হা করেই তাকিয়ে রইল তার সুদর্শন বরের দিকে। ইফাত তখনই হাসলো, এরপর চট করে ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে দরজা আটকে ফুস করে শ্বাস ছেড়ে ওর সামনে দাঁড়ালো। ঋতুর সম্বিত ফিরে এলো। ততক্ষণ ইফাত ঠিক ওর সামনে দাঁড়িয়ে আছে। লজ্জায় অস্বস্তিতে ঋতুর মরমর দশা হলো। কোথায় নিজেকে লুকাবে সেটা বুঝতে পারলো না। এই 2 দিন আগেও যে লোকটার সঙ্গে পাল্লা দিয়ে ঝগড়া করেছে, যাকে আজে বাজে অনেক কথা বলে রাগিয়ে দিয়েছে, যাকে প্রতিনিয়ত আঙ্গুলের ইশারায় নাচিয়েছে, এই মুহূর্তে সেই মানুষটাকে নিজের সামনে দেখে ঋতু চোখ তুলে তাকাতে পর্যন্ত পারল না। সব ভ্রম মনে হলো ওর। ইফাতর অবস্থা দেখে মিটিমিটি হাসছে। ঋতু চোখ তুলে তাকাতেও তো পারলই না, উল্টো কাঁপাকাঁপি শুরু করে দিল। ইফাতকে ধাতস্থ হবার সময় দিল না, কানের অতি নিকটে মুখ নিয়ে বলল, 4 বছর পর দেখা, কেমন ফিল করছো আমার বউ? ইফাদের গরম নিঃশ্বাস কানের উপর পড়তেই ঋতু জমে গেল। অদ্ভুত অনুভূতিতে টালমাটাল লাগলো সব। চোখ তুলে তাকানোর চেষ্টা করেও পারল না। অসহায় লাগলো নিজেকে। এমন কেন হচ্ছে বুঝতে পারছে না। ফোনে তো ঝালাপালা করে দেয় লোকটাকে, একটু আগেও ইচ্ছে মতো নাচাচ্ছিল মানুষটাকে, অথচ সামনাসামনি ইফাদের সামনে নিজের এই দশা। ঋতু অস্বস্তিতে ঘাট হয়ে গেল। 4 বছর পর দেখা বলেই কি এমন হচ্ছে, নাকি ইফাত আগের চেয়ে আরো সুদর্শন হয়ে গেছে বলে নিজের প্রতি ইনসিকিউর লাগছে? বুঝলো না ঋতু। ইফাত ওর সংকোচ বুঝতে পারলো। একটু জ্বালাতে ইচ্ছে করলো ওর। উষ্ণ ঠোঁট দুটো ছুঁয়ে দিল ঋতুর ঠোঁটে। ঋতু ওর শার্টের কলার আঁকড়ে ধরলো। ইফাত ঠোঁট ছেড়ে দিয়ে সরু গলায় বলল, সংকোচ কাটলো? সারপ্রাইজ কেমন লাগলো বেবি? ঋতুর সংকোচ একটু কমলো। ওর গলা জড়িয়ে অভিমানী স্বরে বলল, একটুও ভালো না। ইফাত ভ্রু কুচকে বলল, আমি আশায় তুমি খুশি হওনি? ঋতু থতমত খেলো। কথা গুলিয়ে যাচ্ছে ওর। দ্রুত মাথা নেড়ে বলার চেষ্টা করলো, খুশি হয়েছি। ইফাত ওর গালে আঁকিবুকি করতে করতে বলল, তাহলে বললে যে? আমাকে জানালে কি এমন হতো? গতবারও এমন করেছিলেন। ইফাত কপালের ভাঁজ সোজা করলো। উত্তর না দিয়ে আপাদমস্তক ঋতুকে পর্যবেক্ষণ করলো। গায়ে কাটা দিল ঋতুর। এত লজ্জা অস্বস্তি ওর জীবনে হয়নি। ইফাদের অবস্থা দেখে ঠোঁট কামড়ে অন্যরকম হাসি দিল। আবিষ্ট চোখে ওর মুখের দিকে চেয়ে বলল, তাহলে তো আমার জামা প্যান্টে তোমাকে যে ভীষণ হট লাগে সেটা তো আর দেখা হতো না বেবি। ইফাদের কথা শুনে ওর চোখের চাহনি দেখে আড়ষ্ট ভঙ্গিতে মাথা নোয়ালো ঋতু। ইফাদের পোশাকে ওর সামনে এভাবে ওকে পড়তে হলো। কি ভাবছে মানুষটা? মুখে কিছুই বলতে যাবে, তার আগে ওকে থামিয়ে দিল ইফাত। হাত দুটো আঁকড়ে ধরে ওর ঠোঁট দুটো দখল করে নিল, ছাড়লো নিজের মর্জি মতো। ঋতুর ঠোঁট লাল, অপ্রস্তুত অবস্থায় চুমু ফুরসত নেবার সময়টুকু পর্যন্ত দেয়নি। রাগ হলো ওর, কিন্তু কিছু বলতেও পারলো না। ইফাত ওর অবস্থা দেখে মৃদু হাসি হাসলো, কানে ঠোঁট ছুঁয়ে বলল, আগের চেয়ে অনেক বেশি ঝাঁঝালো হয়ে গেছো দেখছি, ক্রেডিটটা কার? এমন আচানক কথা শুনে ঋতু চোখ পাকিয়ে তাকালো। এরপর যেই ওকে রেগে ঠেলে দূরে সরিয়ে দিতে যাবে, তখনই ইফাত আবারও ঋতুর হাত দুটো নিজের মুঠোয় আটকে নিল। দুহাতে ওকে তুলে নিয়ে বিছানায় বসিয়ে নাটকীয় গলায় বলল,
জানি তুমি আমাকে ক্রেডিটটা দিবে, তবুও সন্দেহ তো লাগে আমার বউটার আবার সময়ে অসময়ে মুড সুইং হয় কি না। বুড়ো টুড়ো হয়ে গেছি, এখন যদি তার নজর অন্যদিকে চলে যায় তাহলে এই বয়সে এসে মুখে চুনকালি মেখে বসে থাকা ছাড়া আমার আর কিছুই করার থাকবে না। সেই জন্যে জিজ্ঞেস করলাম, তুমি আবার কিছু মনে করনি তো? ঋতুর চেহারাটা দেখার মতো হলো। ইফাত ঠোঁটে চেপে হাসে। বুঝলো ইফাত ওকে ইচ্ছে করেই রাগাতে চাইছে। সেদিন ঝগড়ার সময় রাগের মাথায় মুখ ফসকে ইফাতকে বুইরা বাদর বলেছিল, এখন সেটারই শোধ নিচ্ছে। অথচ বাস্তবে ইফাদের বয়স বাড়লেও এর কোনো লক্ষণ ওর চেহারা বা আচরণের ধারে কাছেও নেই। যেখানে অন্যদের চোখে মুখে বয়সের একটা ছাপ দেখা যায়, সেখানে দিন দিন ইফাদের বয়স কমছে বই বাড়ছে না বলেই মনে হয় ঋতুর। ও মুগ্ধ চোখে খুঁটিয়ে খুঁটিয়ে ইফাতকে দেখায় মনোযোগ দিল। ঠোঁট, নাক, চোখ, কপাল, এমনকি চুলগুলোও বাদ দিল না। অদ্ভুত মোহচ্ছন্নতায় ডুবে গেল কয়েক মুহূর্তের জন্য। বুকের ভেতরে শূন্য জায়গাটা পূর্ণ অনুভব হতেই ছলছল চোখ মেলে আবিষ্ট কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি আমাকে দুঃখ দিয়ে মজা পান? ইফাত ভাবুক নয়নে ওর দিকে চেয়ে থেকে বলল। শুনতে চাও? উত্তর না দিয়ে ঋতু মুখ অন্যদিকে ফিরিয়ে বসে রইল। ওকে চুপ দেখে ইফাদের ভ্রু কুঁচকে এলো। পেছন থেকে আঁকড়ে ধরে গভীর স্বরে বলল, পুরোটা শুনবে তো? তোমাকে দুঃখ দিয়ে আমি একটু মজা পাই না। এই যে সব গুছিয়ে চলে এসেছি, কার জন্য? তোমাকে ভালোবাসি বলেই তো। ঋতুর মনে শীতল বাতাস এসে হানা দিল। শান্ত হয়ে গেল মনটা। ইফাদের দিকে তাকালো চোরা চোখে। ওড়নার কোণে ভেজা চোখ দুটো মুছে নিল। ইফাত চুপচাপ ওকে দেখলো অনেকটা সময়। এরপর নড়ে চড়ে বসে নিজের দুহাত বাড়াতেই ঋতু ওর বুকে মাথা রাখে। ইফাত আটকে রাখে শ্বাসটুকু ফেললো। সব মজার ফাজলাম বাদ দিয়ে ওর চুলে নাক ডুবিয়ে স্বর্গরাজ্য হারিয়ে গেল। দরজার বাইরে থেকে তখন শোনা যাচ্ছে বাড়ির বিচ্ছু ছেলে মেয়েদের চাপা হাসি। ইফাদের ওরকম আকস্মিক দেশে ফেরার ব্যাপারটা নিয়ে নাজিয়া ইসলাম বেশ বকলেন ছেলেকে, সেই সাথে বাড়ির বিচ্ছুদেরও। কারণ ওরা সবাই জানতো ইফাত দেশে ফিরবে, কিন্তু বলেনি। ইফাত মায়ের কপালে চুমু দিয়ে তার সব রাগ ভুলিয়ে দিল। নাজিয়া ইসলাম শান্তি পেলেন। ঘরের ছেলে ভালোভাবেই ঘরে ফিরেছে, তার আর কিছু চাওয়ার নেই। খুনসুটি, আনন্দ, ঝগড়া, কথা কাটাকাটিতে দিনগুলো কেটে যেতে লাগলো ইফাত ঋতু। ভালোবাসা আরো গাঢ় হলো দুজনের। এরই মধ্যে এক বিকেলে গিয়ে বারান্দায় বসে চায়ের কাপে চুমুক দিয়ে ভালোবাসা ভাগ করে নিচ্ছিল ঋতু ইফাত। সেই সময়ে ঘরের দরজায় টোকা পড়ল। ইফাত গিয়ে দরজা খুলতেই নাজিয়া ইসলাম হুড়মুড় করে ঘরে ঢুকে বিচলিত কণ্ঠে ঋতুকে বললেন, তোমার ফোন নাকি বন্ধ? বেআই মশাই ফোন করেছিল, ঈশিতার লিভার পেন উঠেছে, ওকে হসপিটালে নিয়ে এসেছে ওনারা। রেডি হও, আমরা যাচ্ছি। বলেই তিনি যেভাবে এসেছিলেন সেভাবেই বেরিয়ে গেল। এদিকে খবরটা শুনে ঋতু কিছুক্ষণ থম মেরে বসে রইল। মুখ থেকে চা ছলকে পড়ল। মনে ভর করলো বোনের প্রতি দুশ্চিন্তা। এর প্রভাব এতটাই গাঢ় হলো যে ওর মুখ রক্তশূন্য হয়ে গেল। মাকে হারিয়েছিল খুব ছোট্টবেলায়। এরপর ঈশিতাই মায়ের স্নেহ শাসন দিয়ে ওকে বড় করেছে। সারাক্ষণ খ্যাক খ্যাক করে ঋতুকে বকাঝকা করলেও এই ঈশিতাই ওকে সবচেয়ে বেশি আগলে রেখেছে, ভালোবেসেছে। ঋতু নিজেও বড় বোনকে মায়ের মতোই ভালোবাসে। সেজন্য বোনকে হারিয়ে ফেলার ভয় হলো ওর। দুশ্চিন্তা ও হৃৎপিণ্ডের ধুকবুকানি এসে ভর করলো। ইফাদুর মনের অবস্থা বুঝতে পেরে ওকে ভরসা দিল। চিন্তা করো না, একদম সব ঠিক হবে। ঋতু ভীতু আর ছলছল কণ্ঠে বলল, আপুর কিছু হবে না তো? ইফাদ ওকে ভরসা দিয়ে বলল, ধুর বোকা, কি হবে? কিছুই হবে না, আল্লাহ ভরসা। ঋতুর মনের ভয় তবুও কমলো না। কোনো মতে তৈরি হলো। হসপিটালে পৌঁছাতে ওদের আধ ঘন্টা সময় লাগলো। ততক্ষণে ঈশিতাকে ওটিতে নেওয়া হয়ে গেছে। সবার মুখেই দুশ্চিন্তা, টুইন বেবি হবে, এই জন্যই চিন্তাটা বেশি। ঈশিতার শাশুড়ি রাহেলা খাতুন করিডোরের চেয়ারে বসে দোয়া দরুদ পড়ছেন। এজাজ আর বাবুল মিয়া ব্যস্ত ভঙ্গিতে কথাবার্তা বলছে, ছোটাছুটি করছে। দু ব্যাগ বি পজিটিভ রক্তের প্রয়োজন পড়লো। তোফর বন্ধুরা তা জোগাড় করেও দিল। পুরোটা সময় ঋতু ইফাদের হাত ধরে বসে রইল। সময় গড়ালো ঘন্টাখানেক। ঈশিতা যমজ বাচ্চার মা হয়েছে, এক ছেলে এক মেয়ে। মা ও সন্তান সকলেই সুস্থ আছে, তবে ঈশিতার এখনো জ্ঞান ফেরেনি। অতি শীঘ্রই ফিরবে। খবরটা শুনে সকলের মনেই স্বস্তি ফিরে এলো। ঈশিতার স্বামী এজাজ রুমাল দিয়ে চোখের কোনা মুছে নিল। রাহেলা খাতুন শুকরিয়া আদায় করলেন।
কিছুক্ষণ পর দুজন নার্স কোলে করে বাচ্চাদের নিয়ে এলো। এজাজ আগে দুজনকে কোলে নিল। বিয়ের এতগুলো বছর ধরে সেই দিনটারই অপেক্ষা করেছে। উপরে উপরে ঈশিতাকে বাচ্চার জন্য পাগলামি করায় ধমকালেও সেও মনে মনে নিজের বাচ্চা নিয়ে স্বপ্ন বুনে রেখেছিল। এত বছর পর সেই স্বপ্নগুলো সত্যি রূপে ধরা দেওয়ায় এজাজের খুশির অন্ত নেই। ইচ্ছে করছে ঈশিতাকে পুরো পৃথিবীটা লিখে দিতে, ওকে এই ছোট্ট দুইটা কিউট বাচ্চা উপহার দেওয়ার জন্য। এতক্ষণ ভেতরে ভেতরে সে বড্ড ভীতু হয়ে পড়েছিল। নিজের নার্ভাসনেস কমানোর জন্য সে শান্ত ছিল, কাজে ব্যস্ত থাকার চেষ্টা করছিল। স্ত্রী সন্তানকে ভালো দেখে সে এবার সে চিন্তামুক্ত হলো। বাচ্চাদের কোলে নিয়ে পলকহীন মুগ্ধ দৃষ্টিতে দেখেই যাচ্ছে। বুকের ভেতর প্রশান্তির ছোঁয়ায় তার হৃদয় কলিজা ঠান্ডা হয়ে গেছে। বাবা হওয়ার অনুভূতি এজন্যই বোধহয় সবচেয়ে সুখের। এটাই বুঝি পুরুষের জীবনের সবচেয়ে সুন্দরতম সফলতা। এজাজ যখন সন্তান সুখে উৎফুল্ল, তখনই ওর মা রাহেলা খাতুন এসে খুশিতে ডগমগ হয়ে চোখ ভরা পানি নিয়ে বললেন, দেখি কই আমার নাতনিটা কই, কার মতো হয়েছে? এজাজ হেসে বলল, ঈশিতার মতো। রাহেলা খাতুন কিছুক্ষণ নাতনিকে ভালোভাবে পরখ করে বললেন, আরে না, দেখ ওই তোর মতো হয়েছে, নাক আর কপালটা পুরাই তোর কপি পেস্ট। এজাজ মেয়েকে আবারও পরখ করলো। তার চোখে এমন কিছুই ধরা পড়ল না, বরঞ্চ ঈশিতার মুখচ্ছবির প্রতিফলনই তার ছোট্ট কন্যার মুখে দেখতে পেল। সে কপাল কুঁচকে বলল, ভালো কইরা দেখেন আম্মা, ও পুরোই ঈশিতার মতো, চোখ, নাক, ঠোঁট, কপাল সব। দুলা ভাইয়ের চেহারা দেখে ঋতুর হাসি পাচ্ছে। বেচারা ভালোই কনফিউশনে পড়ে গেছে। রাহেলা খাতুন ছেলের মুখের দিকে চেয়ে তাকিয়ে রইলেন কিছু সময়। ছেলের কথা শুনে তারও হাসি পাচ্ছে। তার বৌমা যে এতগুলো বছর পর একটা বাচ্চার জন্য তার ছেলের কাছে কত ধর্ণা দিয়েছে তা তিনি জানেন। এই নিয়ে ছেলের সাথে তারও কম কথা কাটাকাটি হয়নি, কিন্তু মা বা ঈশিতা কারো কথাই সে কানে তোলেনি। এই নিয়ে ছেলের প্রতি অভিমান ছিল তার, কিন্তু নাতি নাতনি দুটোর দিকে চেয়ে তার সব রাগ দূর হয়ে গেছে। তিনি ছেলেকে হেসে বললেন, মনে হয় তোকে দুইজনের চেহারা পাইছে, তোরা দুইটা তো পাগল। 6 বছর আগের কাজ 6 বছর পরে করছস। আমার নাতি নাতনি তেমন না হইলেই হয়। ঋতু রাহেলা খাতুনের কথায় সায় জানিয়ে বলল, ঠিক ঠিক, এর জন্য আপনার শাস্তি পাওয়ার উচিত, কিন্তু আমার বাচ্চাগুলোর জন্য আপনি পার পেয়ে গেলেন দুলা ভাই। এজাজ মা আর শালির কথায় বিব্রত হলো, লজ্জাও পেল। মেয়ের কপালে চুমু খেয়ে বাবুল মিয়ার কাছে গেল। তোয়ালেতে মোড়ানো ছোট্ট পুত্র সন্তানটিকে দেখে সে কিছুক্ষণ থমকে রইল। এই ছেলেটাও দেখি ঈশিতার মতোই দেখতে হয়েছে। বাবুল মিয়া গদগদ কণ্ঠে এজাজকে বললেন, বুঝলা জামাই, আমার নাতিটা একেবারে তোমার মতো হইছে, অহন বুদ্ধিটাও তোমার মতো হইলেই হইল। আমার নাতিটারে আমি ডাক্তার বানামু। এজাজ হাসলো শ্বশুরের কথা শুনে। শ্বশুরের চোখ কি গেল নাকি? এই ছেলে মোটেও তার মতো হয়নি। বোনের মতো সে ঈশিতার সুন্দর মায়াবী চেহারা পেয়েছে। ছেলেকে কোলে নিয়ে গালে কম্পালে চুমু খেলো এজাজ। তখনই সে হাতের নিচে ভেজা কিছু অনুভব করলো। তোয়ালেটা আলতো করে সরাতেই বুঝতে পারলো তার ঘন্টা খানিক আগেই ভূমিষ্ঠ হওয়া ছেলে প্রথম জলত্যাগটা করেছে তার বাবার কোলেই। এজাজ তার মায়ের দিকে হতাশা মুখে চাইল। ঋতু, ইফাত, রাহেলা খাতুন, নাজিয়া ইসলাম সহ করিডোরে থাকা সকলেই হেসে উঠল। দুজন নার্স এসে বাচ্চাদের নিয়ে বেবি কেয়ারে চলে গেল। বাবুল মিয়া ছুটলেন মিষ্টি আনতে। ইফাত সব দেখে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে উদাস ভঙ্গিতে বসে রইল। বাবা হওয়ার মতো এমন মিষ্টি সুখ সে কবে পাবে? এক ফাঁকে ঋতুকে সে ফিসফিস করে বলল, আমার লোভ হচ্ছে ঋতু, আমারও এমন অনেকগুলো কিউটি পাই চাই। ঋতু লজ্জা পেয়ে কোনো দিয়ে মারল ওকে। ইফাত শব্দহীন হাসলো, এক হাতে আগলে নিল ঋতুকে। সময় পেরোলো আরো কিছুদিন। নভেম্বর মাস, শীতের প্রকোপ শুরু হয়ে গেছে। গতবারের তুলনায় এবার একটু আগেই শীতের আনাগোনা দেখা যাচ্ছে। সবুজ গাছগাছালি বিবর্ণ রূপ ধারণ করেছে। তরতাজা পাতাগুলো শুকিয়ে গাছের ডালে মিশে আছে। ম্লান আকাশ, পাখিদের উড়াউড়িও তেমন একটা চোখে পড়ে না। ইফাত বিছানায় বসে ল্যাপটপে মনোযোগ দিয়ে একটা ডকুমেন্টস পড়ছে। তার বাহুডোরে ঋতু শুয়ে আছে গাল ফুলিয়ে। গাল ফোলানোর কারণ, ঋতুর আজ বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারেনি। তার কারণ ইফাত। শেষ মুহূর্তে এসে সে অসুখ বাঁধিয়েছে। আর এই অবস্থা ঋতু কিছুতেই বাবার বাড়ি গিয়ে শান্তি পাবে না। তাই ঋতুর মন খারাপ। মনে হচ্ছে ইফাত ইচ্ছাকৃতভাবেই টাবের বরফ ঠান্ডা পানিতে ডুবে জ্বর ঠান্ডা বাঁধিয়েছে।
কারণ ঋতু বাবার বাড়ি যাওয়ার কথা শোনার পর থেকে ইফাত মুখ ফুলিয়ে বসেছিল। মুখে না করেনি, তবে মনে মনে সে চায়নি ঋতু খুব ভালো করে জানে সেটা। ইফাত মিনমিন করে স্বীকারও করেছে একা ঘরে সে নাকি থাকতে পারবে না, রাতে নাকি ওর খুব ভয় হয়, কষ্ট হয়। শুনে ঋতু হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। ওর বাড়ি যাওয়াটা আটকে দিয়ে এলো দিব্যি ল্যাপটপে ডুবে আছে। রাগে ক্ষোভে ঋতুর কান্না পাচ্ছে। ইচ্ছে করলেই যেতে পারে সে, কিন্তু সেটাও পারছে না এই লোকের জ্বর ঠান্ডার জন্য। থাকতে পারবে না চিন্তা নিয়ে। সব মিলিয়ে ঋতুর যাওয়ার ইচ্ছেটাই মরে গেছে। 1 সপ্তাহ থাকার কথা ছিল ওর, কিন্তু এখন সবেতেই গুড়ে বালি। ইফাত ডকুমেন্টস পড়া শেষ করে ল্যাপটপটা কোলে রেখেই ম্লান স্বরে জিজ্ঞেস করলো, তুমি কি রেগে আছো আমার উপর? বিশ্বাস করো, আমিও বুঝতে পারছি না কিভাবে এত জ্বর হয়ে গেল আমার জন্য। অহেতুক তুমি আটকে গেলে। ঋতু ওর প্রশ্নের জবাব না দিয়ে হাত দিয়ে কপাল মুখ চেক করে বলল, বিদেশেও কি সারা বছর আপনি জ্বরে ভুগতেন? ইফাত তাড়াহুড়ো করে বলল, না না, মাঝে মাঝে হতো, নর্মাল। তাহলে? ইফাত টিস্যু দিয়ে কপালের ঘাম মুছে নিয়ে বলল, আসলে যখন একটু টেনশন হয় তখনই আর কি। অনেকটা মনস্তাত্ত্বিক বলতে পারো। মনের চাপ শরীরে পড়ে। ঋতু হতাশ চোখে তাকালো। আমি বাপের বাড়িতে যাব, এখানে আপনার চাপ নেওয়ার কি আছে? হ্যাঁ, টেনশন একটু একটু সবার হয়, সেটাই স্বাভাবিক, কিন্তু তাই বলে অসুখ বাঁধিয়ে বিছানায় পড়া, জীবনে শুনিনি এমন কিছু। আপনাকেই প্রথম দেখলাম। এখন তো দেখছি আমি আপনাকে ছাড়া এক রাতের জন্য কোথাও যেতে পারবো না। এ কেমন আজব রোগ! ইফাত অপরাধীর ন্যায় চোখ নিচু করলো। সরি। ঋতু দীর্ঘশ্বাস ফেলে ওর কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। কিভাবে আপনার অদ্ভুত এই মনোরোগ সারবে সেই সমাধান খুঁজুন। তুমি খুঁজে দাও না। ঋতু চোখ বড় বড় করে তাকালো। আমি কিভাবে খুঁজবো? ইফাত আবদারের সুরে বলল, একটু আদর করে চুমু খেয়ে আমার জ্বর নামিয়ে দাও। ঋতু সবটাই বুঝতে পারলো। হাসি পেল ওর, তবে না বোঝার ভান করে বলল, অদ্ভুত, বাপের জন্মে শুনিনি চুমু খেয়ে জ্বর নেমে যায়। এবার তো জ্বরের ভাইরাস আমাকে আক্রমণ করবে। কি সব উল্টাপাল্টা কথা যে বলেন আপনি! জ্বর হয়ে মাথা গেছে। মাকে জানাতে হবে যে মা, আপনার বিদেশ ফেরত গুণধর পুত্রের মাথার ঠিক নেই, জলদি ব্যবস্থা নিন। ইফাত বিস্মিত হয়ে ওর কথা শুনলেও শেষের কথাগুলো শুনে রেগে গেল। ওর চাও বুঝতেই পারছে না ঋতু, নাকি বুঝেই এই সমস্ত উল্টাপাল্টা কথা বলছে। ও চট করে ঠোঁট চেপে ধরলো ঋতুর ঠোঁটে। ঋতু কম যায় না, কামড় বসিয়ে দিল। ইফাত ব্যথা পেয়ে ছিটকে সরে গেল। চোখ মুখ কুচকে আঙ্গুল দিয়ে ঠোঁট ঘষতে ঘষতে বলল, জ্বরে কাহিলামি, এরপরও কামড় বসিয়ে দিলে? বেয়াদব মেয়ে, আমার ঠোঁট কেটে ফেলেছ। ঋতু ততক্ষণে উঠে বসে নিজের জামা কাপড় ঠিকঠাক করছে। মুখ বাঁকিয়ে বলল, জ্বর শরীরে অসুরের মতো শক্তি নিয়ে চেপে ধরেছিলেন, আবার আমাকে বলছেন বেয়াদব। দেখি কে আবার এই বেয়াদবের কাছে ঘেঁষে। যাচ্ছি। ইফাত ব্যথা নিয়ে ভোতা স্বরে চেঁচিয়ে উঠল, যাও যাও, বয়েই গেছে আমার তোমার কাছে ঘেঁষতে। ঋতু ছাড়া তো চলেই না, আবার বড় বড় কথা। কথাগুলো মনে থাকলেই খুশি হব। ঋতু ঘর থেকে বেরিয়ে যেতে যেতে কথাগুলো বলে গেল। ইফাত না শোনার ভান করে ঠোঁটে আঙ্গুল বোলাতে লাগে। এইসব কথা কাটাকাটি মনে রাখতেই ওর বয়েই গেছে। 100 বার কাছে ঘেঁষবে। কি করবে ঋতু? ভালোবাসা ছাড়। এরপরের 3 দিন ইফাতকে সত্যি এড়িয়ে চলল ঋতু। এই 3 দিনে অবশ্য চমকপ্রদ একটা ব্যাপার ঘটে গেল, যেটা ঋতুর বাড়ির সবাইকে জানালো, ইফাতকে ছাড়া। 4র্থ দিন রাতে ঘুমাতে যাওয়ার সময় অভিমানী ঋতুকে টেনে টুনে নিজের বুকে এনে ফেললো ইফাত। নিজের থেকে আকারে শক্তিতে বেশি ইফাতের থেকে ঋতু নিজেকে ছাড়াতে পারলো না। ইফাত ওকে সাপের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ওর হাত কপালে ঠেকিয়ে বলল, দেখো জ্বর বেড়েছে, দেখো না। ঋতু হাত কপাল থেকে না সরিয়েই গরম স্বরে বলল, আমি দেখবো কেন? আমি তো বেয়াদব। ইফাতের তীক্ষ্ণ স্বর, ঠোঁট কামড়ে দিয়েছিলে তো, বেয়াদবি তুমি। সব কথা শেষ কথা, এই বেয়াদব বউকেই চাই আমি। ঢং। আচ্ছা বাবা, আমি সরি বলছি। ঋতু আর কিছু বলল না। ইফাতের উষ্ণতা অনুভব করে শান্ত হয়ে মিশে গেল ওর সাথে। ওর গালে আঁকিবুকি করতে করতে অনেক কথাই বলতে লাগলো ইফাত। রাগ ভুলে ঋতু শুধু হুঁ করে ওর কথার তাল মেলাচ্ছে। সময় বেরোলো। ইফাত হাবিজাবি অনেক কিছু বলার পর এক সময় বলল, আমাদের হিকুপিকু কবে আসবে? বয়স তো হয়েছে, এর বেশি দেরি করলে বাচ্চারা আমাকে মামা দাদু ডাকা শুরু করবে। নিজের বাচ্চারা মুখে আমি একদম ওসব ডাক শুনতে চাই না। এই পর্যায়ে ঋতুর জবাব পাওয়া গেল না।
ইফাত আঁকিবুকি থামিয়ে মাথাটা একটু উঁচু করতে করতে বলল, চুপ কেন, রাগ কমেনি কিছু তো? কথা শেষ হওয়ার আগে ইফাত দেখলো ঋতুর চোখ বন্ধ। দেখেই মনে হচ্ছে ঘুমে বিভোর। ব্যাপারটা কি চেক করতে গিয়ে দেখলো রক্তিম হয়ে আছে ঋতুর কান গাল। খটকা লাগলো ওর। ঋতুর গালে টোকা দিতেই আরো গুটিসুটি মেরে গেল মেয়েটা। ইফাদের মাথায় শয়তানি বুদ্ধি এলো। ঋতুর হাত পায়ের তালুতে সুড়সুড়ি দিতে শুরু করলো। লাফিয়ে উঠে বসলো ঋতু। তোতলানো স্বরে বলল, ফাজিল লোক, কি করছিলেন? ইফাত কিচ্ছু জানি না এমন ভাব করে বলল। চেক করছিলাম ঘুমিয়েছো কিনা। ঋতু গাল ফুলিয়ে বলল, বড্ড জ্বালান আপনি। ইনোসেন্ট চেহারা নিয়ে ঘুরে বেড়ান, আসলে আপনি একটা বদের হাড্ডি। ইফাত গম্ভীর মুখে বলে। বেশি জ্বালায় 3 দিন কিন্তু সুযোগ দাওনি। বেশ করেছি। ইফাত ওর রাগ দেখে গাল টেনে বলল, আমি বলে এত ভালোবাসছি, অন্য কেউ হলে হাত ধরে বাপের বাড়ি রেখে আসতো। তুমি আমাকে আমার চেয়েও বেশি জ্বালাও, কয়লা বানিয়ে দাও প্রতিবার, তবু আমি তোমাকেই ভালোবাসি, বাসবো। ইফাত অভিমানী গলায় বলল। ঋতু চোখ ছোট করে অন্যরকম দৃষ্টিতে দেখলো ওর অঙ্ক স্যারকে। আসলেই বিয়ের এতগুলো বছর পার হওয়ার পরেও এই লোকটাকে কারণে অকারণে জ্বালানো ছাড়েনিও। অন্য কেউ হলে ওর এসব ঢং বেশি দিন সহ্য করতো না। অথচ ইফাত প্যাচগোছহীন আস্ত একটা ভালোবাসাময় মানুষ, যে ঋতুর কাছে প্রতিবার ইচ্ছে করে জেনে বুঝেই হেরে যায়। যে মানুষটা ওর প্রতিটা কথা আমলে নেয়, রাগ অভিমান দূর করে দেয় নিমিষেই। এই যে গত 3 দিন যাবৎ এই লোকটার কাছ থেকে বাবা হওয়ার সুন্দর সংবাদটি লুকিয়ে রেখেছে। জানে ঋতু ইফাত তবু ওর প্রতি রাগ দেখাতে পারবে না। এত বেশি ভালোবাসে ঋতু মানুষটাকে, অথচ কখনো বোঝাতে পারেনি এই মানুষটাকে ভালোবাসেও। ও যে সুখ পেয়েছে এই মানুষটাকে ভালোবেসে, তার সাথে অন্য কোনো সুখের তুলনা চলে না। আর আজ শোয়া রাখা ঠিক হবে না বেচারা হবু বাবাকে। মায়া হলো ঋতু। ওর অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে থাকাটা ইফাতও লক্ষ্য করলো। ভ্রু সোজা করে কাছে টেনে বলল, চলো না নিয়ে ফেলি। ঋতু বুঝেও না বুঝার ভান করলো। ইফাতের অধৈর্য গলার স্বর। বেবি চেয়েছিল না তুমি? প্রতিক্রিয়া স্বরূপ ঋতু ওর হাত টেনে নিয়ে কিছুক্ষণ বসে রইল। এরপর ধীরে ধীরে নিজের পেটের উপর হাত রেখে বলল, সরি, বাবা হওয়ার খবরটা আপনি এখনো পাননি। ইফাত হতভম্ব হলো, চমকালো। ঋতুর মুখ থেকে নজর সরিয়ে পেটের উপর রাখা হাতটাতে দৃষ্টি দিল। নিজেকেই বলল, আমি কি কানে ভুল শুনলাম? বাবা হব আমি? ঋতু হাসিতে ফেটে পড়ল ভেতরে ভেতরে। ইফাদের বিস্ময় নিয়ে তাকিয়ে থাকাটা বেশ লাগলো ওর। কানের কাছে মুখ নিয়ে বলল, ট্রাস্ট মি ইফাত আনিসুর, আপনি বাবা হবেন। খুব বড় একটা চমক, যে চমকের জন্য ইফাত তখনও প্রস্তুত ছিল না। যে স্বপ্ন এত দ্রুত বাস্তবায়িত হবে ভাবেনি সে। সেই চমক পেয়ে কতক্ষণ স্তব্ধ হয়ে রইল। এরপর বিস্ময় তুলে এমনভাবে জড়িয়ে ধরল ঋতুকে যে ও খানিকটা ভরকে গেল। ইফাত স্তব্ধ, অপ্রস্তুত, এলোমেলো স্বরে বলল, এই মেয়ে ঋতু, আমি কি বলবো কিছু তো বুঝতে পারছি না, মাথায় আসছে না, কান্না পাচ্ছে। ওয়েট, বাড়ির সবাইকে খবরটা জানিয়ে আসবো আগে। ঋতু ওকে চমকে দিয়ে বলল, সবাই জানে আপনি বাদে। ইফাত থম মেরে গেল। ঋতু হেসে বলল, সারপ্রাইজ, আপনি যেমন আমাকে দেন বাড়ির সবাইকে দেন। ইফাত নিজের ভেতরের ঝড়টা কাউকে দেখাতে পারছে না। এত খুশিও জীবনেও হয়নি। বাবা হবে সে, আর এই পৃথিবী সেরা খবরটাই ঋতু ওকে থেকে লুকিয়েছে। না, এর কোনো ক্ষমা হবে না, একদম না। ও তখনই ঋতুকে তার শাস্তি দিয়ে দিল। বরাবরের মতোই শক্ত করে চেপে ধরে চুমু খেলো ঋতুর গালে। পেটে ঠোঁট ছুঁয়ে কান পেতে অনেকক্ষণ বসে রইল। বিড়বিড় করে কিছু বলল নিজের অনাগত বাচ্চাকে, যেগুলো ঋতুর কানে আসছে না। ইফাদের খুশি দেখে মনের ভেতর অদ্ভুত সুখের ডানা মেলে উঠছে ঋতুর। ও শুধু ইফাদের পাগলামো দেখে হাসছে। হাসতে হাসতে ওর চোখে জল চলে এসেছে। বাইরে শীতল বাতাস, অর্ধবাঁকা চাঁদ আলো ফেলছিল আধারের চাদরে মোড়ানো পৃথিবীতে। ঋতু চোখ বুঝল, প্রশান্তির শ্বাস ফেলল। এরপর গভীর দৃষ্টিতে চেয়ে রইল ওর অপ্রিয় থেকে প্রিয় হয়ে ওঠা প্রিয়তম মানুষটার পানে।